স্ক্রিন তো আশা করি দেখতে পাচ্ছেন। সমস্যা হলে আমাকে বলবেন। জি স্যার। আগে বেসিকটা বোঝেন। এখানে টপ প্লেনে আমি একটা রেক্ট্যাঙ্গল রাখতেছি এবং উপরের দিকে একটা আর্ক আঁকবো। সেই আর্কটা ট্যানজেনশিয়াল আর্ক। এটা এবং এই লাইনটাকে জাস্ট এরকম করে দিলাম, মানে সেন্টার লাইন করে দিলাম। এটা একটা লেন দিয়ে দিই 5। ওকে, আর রেডিয়াসটা তো অবশ্যই 5 যা হবে তার সাপেক্ষে আসবে। হাইটটা দেওয়া যায় 3, এরকম একটা কিছু দিলাম, দিয়ে এক্সট্রুড করতেছি। এক্সট্রুডটা মনে করেন 2। এখন আপনার এমন একটা সময় প্রয়োজন হতে পারে যে এই যে সারফেসটা আছে এই সারফেসটাকে খুলে দেখা, খোলার দরকার যে পুরো সারফেসটা কীরকম আছে সেটা আমি একটু খুলে দেখবো। তো তখন করবেন কি, ওই যে প্লেনটা আছে না, ওই প্লেনের সাপেক্ষে কোনো একটা জায়গাকে আপনি কাটবেন। কাটার পরে পুরোটাকে ফ্ল্যাট করার চেষ্টা করবেন। সাপোজ এই সারফেসটার মাঝখানে আপনি কাটতে চাচ্ছেন। আমি এখানে ড্র করলাম একটা রেক্ট্যাঙ্গল। ড্র করলাম। আপনি সেন্টার করতে পারেন এটাকে এখান থেকে। এটা সেন্টার, এই যে ভার্টিক্যাল করে দিলে সেন্টার হয়ে গেল। দেন এটার একটা মাপ দিচ্ছেন, মনে করেন 1 মিলিমিটার, 1 mm। ওকে, দেন এখান থেকে স্প্লিট স্প্লিট করবেন কাকে? জাস্ট এই ফেসটাকে। ফেসটার মধ্যে সিঙ্গেল ডিরেকশন। এখানে একটা সমস্যা যে আপনি যেখানে ড্র করছেন সেখান থেকে আসলে বিপরীত দিকে রিভার্স ডিরেকশন দিলে স্প্লিট নিবে না। আবার যদি আপনি ভিতরের দিকে নেন তাহলে 2টা কেটে যেতে পারে। ও সরি, একটাই কাটছে। এই সারফেসটা তো আসলে সিলেক্ট নাই, যার কারণে একটাই কাটছে। এটার পর এই যে লাইনটা আছে এটা হাইড করে দিবেন। জাস্ট রিফ্রেশ করলেই হাইড হয়ে যাবে। এখন আপনার যেটা দরকার যে আমার চারপাশে যে সারফেসটা আছে এই সারফেসটাকে আমি একদম একটা ফ্ল্যাট ভিউতে দেখতে চাই। সেজন্য সারফেসিংয়ে যাইতে হবে। সারফেসিংয়ের ক্লাস আপনাদের এখনও নেওয়া হয়নি, জাস্ট একটু দেখাচ্ছি। এই সারফেসটাকে আমরা ফ্ল্যাট করতে পারি। তো ফ্ল্যাট করবেন কোন কোন সারফেসকে? এই সারফেসকে, এই সারফেস, এই সারফেস, এই সারফেস এবং এইটা। আর এই মাঝেরটা আপনি জানেন যে 1 মিলিমিটার। সো এইটাকে পরে আপনি অ্যাড করে দিয়েন। এখন আপনাকে মানে আপনি কনসিডার করলেন আমার এই ফেসের সাপেক্ষে আমার বাম দিকে ফ্ল্যাট হবে, মানে পুরো জিনিসটা খুলে যাবে, এক কথায় খুলে এইখানে সাজানো থাকবে একপাশে। এই যে এটা আসলে এইখানে না, এইখানে সিলেক্ট করতে হবে। তাহলে আমি যদি ওকে কনফার্ম করি তাহলে দেখেন মনে হচ্ছে যে এই সারফেসটা এই পাশে এসে র্যাপ হয়েছে, ঠিক না? বুঝতেছেন সবাই? জি স্যার। আচ্ছা, স্যার এটার মাধ্যমে কি বুঝতে পারলাম যে এটা কতটুকু লেন্থ অথবা দৈর্ঘ্য আছে শুধুমাত্র এতটুকু স্যার? দৈর্ঘ্য না, শুধুমাত্র দৈর্ঘ্য না। আপনি মনে করেন একটা প্রজেক্ট নিয়ে কাজ করতেছেন, রিয়াল লাইফ প্রজেক্ট। সেই প্রজেক্টটাকে এইভাবে যদি আপনি র‍্যাপ করে দেন, ঠিক আছে? যে সেটার একটা কাগজে কাটতে হবে। কাগজে হোক বা কোনো প্লাস্টিকে হোক কাটতে হবে। তো সেটা আপনি একটা মেজারমেন্ট পেয়ে গেলেন দ্রুত। এই মেজারমেন্ট অনুযায়ী যদি কাটেন এবং এই জায়গাগুলোতে যদি ভাঁজ করেন, যেমন এই জায়গাটাতে ভাঁজ হবে, তারপরে আরো কিছু জায়গা আছে সেসব জায়গায় যদি আপনি বেন্ড করেন তাহলে আপনি দেখবেন যে পুরো জিনিসটা অ্যাকুরেট মাপ পেয়ে যাচ্ছেন। ঠিক না? কারণ আপনি এটাকে এদিকে ভাঁজ দিবেন, দিয়ে এদিকে যাবেন। এদিকে যেয়ে এখানে আবার একটা গোল হয়ে আসবে। তো পুরোটা ইনফরমেশন আপনার কাছে চলে আসতেছে। ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, এটাই আরকি। তো এই স্প্লিট করাটা জানতে হয়। এটা মাস্ট। না জানলে আপনি সারফেসটাকে ফ্ল্যাট করতে পারবেন না।
আমি যদি এটাকে বেশি করতে যাই, এটা যদি ক্লিক করি তখন দেখবেন এটা কিন্তু সারফেস হবে না। একদম হযবরল একটা অবস্থা হয়ে যাবে। এজন্য এই জায়গাটাকে একটু কেটে দিতে হয়। কেটে দিয়ে আপনি তো জানতেছেন যে এখানে কত মিলি গ্যাপ আছে। তো সেই লেনটা পরে যোগ করে দিলেন। যেমন আমি এটা কনফার্ম করলাম। কনফার্ম করার পর এই সারফেসটাতে ক্লিক করে আমি যদি সেভ দেই, সেটাকে DXF বা DWG যে কোনো ফরম্যাটে সেভ করতে পারেন। DXF দিলাম। DXF দিয়ে এইখানে আমি সেভ দিলাম। সেভের মধ্যে ফেস লুপ এজ এই অপশনটা অন রেখে সেভ দিলাম। তাহলে এখন এটা কি অটোক্যাড ফাইল চলে আসতেছে। অটোক্যাড এবং সেভ দিলে এটা একটা অটোক্যাড ফাইল হয়ে যাবে। সো আপনার যদি পরবর্তীতে লেজার কাটিং মেশিনে কাটতে হয়, ডিরেক্ট অপারেটরের কাছে মেশিন মানে এটা দিয়ে দিবেন, সে দেখবেন আপনাকে সুন্দরভাবে এটাকে কেটে দিচ্ছে। ওকে? এখন এটাকে কাটার জন্য আবার তাদের কিছু কাজ থাকে অটোক্যাডে। ওই লাইনগুলো ড্র করতে হয়। তো লাইনগুলো আপনি এখানে ড্র করে দেন। আপনি তো জানতেছেন কোন, কোন জায়গায় আপনার আসলে মূলত ওই লাইনগুলো হবে। সাপোজ এইটার ক্ষেত্রে এই জায়গায় একটা লাইন আছে। এটা কই সেটা? তারপর এই জায়গাটা লাইন আছে। দেন এখানে একটা আছে। মানে যে জায়গায় যা আছে সেটা আপনি ড্র করবেন। তাহলে দেখবেন অটোক্যাড ফাইলে সেটা হয়ে গেল। ওকে? আরেকটা জি বিষয় স্যার। আপনাদেরকে শেখানোর আছে। আ ও এইটাকে আরেকটু ফিল দেই আপনাদের। যে এক্সট্রুডটা যদি আমাদের ড্রাফট হইতো, এক্সট্রুডটা তো আসলে সোজা ছিল দেখে একটা নরমাল কাপড় মানে সোজা একটা পেপারের মতো মনে হচ্ছে। যদি এটা একটু ড্রাফট হইতো যে ৩ ডিগ্রি বা ৫ ডিগ্রি, ৫ ডিগ্রি তখন জিনিসটা কি হইতো দেখেন। স্প্লিট করছি, ফ্ল্যাট করলাম। পেপারটা দেখছেন বাঁকা হইছে? তো এই পেপারটা যে কতটুকু বাঁকা, কোন, কোন দিক থেকে কি পরিমাণ পজিশন হবে, ফিজিক্যালি আপনি যদি এটার মাপ নিতে যান, দেখেন তো কত কঠিন জিনিসটা। বিশেষ করে এই যে এই পোরশনটা, এই পোরশনটা একটু ভয়ংকর টাইপের না? জি স্যার। হ্যাঁ, এইজন্য এই টুলস গুলো যদি আপনার জানা থাকে আপনি কাজগুলো খুব ইজিলি করতে পারবেন। এখানে ক্লিক করে জাস্ট সেভ করে দেন। দেন লেজার কাটিং মেশিন আপনাকে ঠিক এইভাবেই কেটে দেবে। ওকে? আবার আপনাদেরকে তো এখনো শীট মেটালে ক্লাস নেওয়া হয়নি। আমি যদি এটাকে ডিলিট করে দিই আপাতত, এটাকেও ডিলিট করে দেই। শীট মেটাল। শীট মেটাল আসলে কনভার্ট টু শীট মেটাল যদি এটাতে যান, তাহলে প্রথমে হচ্ছে আপনি কোন ফেজটাকে রাখবেন, এই ফেজটাকে রাখবেন, ভালো কথা। তারপরে আপনার এই কোন, কোন জায়গা বেন্ড হবে, সেই জায়গাগুলোকে আপনি সিলেক্ট করে দিবেন। কালেক্ট অল বেন্ড। এটা কি পুরোটাই নিছে? পুরোটাই নিছে, বাট এখানে কিছু, কিছু কাহিনী আছে। এটা ড্রাফট তো একটু ঝামেলা আছে। একটাকে দেখাচ্ছে। জাস্ট এই একটা ফেস সিলেক্ট করছি তো, একটা হইছে। তারপরে কি আর কোনো ফেস সিলেক্ট করা যাবে না? আমার সফটওয়্যারে একটা ইস্যু আছে। অনেক সময় নেয় না। এখানে এই এসটা, ইয়েস, এই এসটা, এই এসটা। এই এসটা আসলে ড্রাফট তো, এইভাবে আসলে শীট মেটালে করাটা টাফ, যার কারণে সফটওয়্যার মনে হয় নিতে পারতেছে না। তারপর আছে এখানে কিছু থিকনেসের বিষয় আছে। থিকনেসটা মনে হয় আমার অনেক বেশি। আমি মনে করেন 1 mm নিচ্ছি।
1 mm নেওয়াতে তো আপডেট হওয়ার কথা। এরপর এটাকে আমি টিআর করে দিলাম এন্ড ওকে। মানে ওই সামনের পাশটা নেই যার কারণে এটা এরকম দেখাচ্ছে। এইখানে যে বেন্ডিং রেডিয়াস আছে এটাকেও চেঞ্জ করা যায়। এই রেডিয়াসটা 3 mm দিলাম। এটা মূলত সব জায়গায় হবে, এক জায়গা দিলে হবে না। বেন্ডিং রেডিয়াসটা যেন কোথায়, এই যে কমে আসছে। এই জায়গাটাতে আপনি কিরকম রাখতে চান? এগুলো কিন্তু আপনাদের প্র্যাকটিস করা লাগবে না আজকে ক্লাস দেখে দেখে, ঠিক আছে? জাস্ট জেনে রাখেন। টিয়ারের জায়গায় আপনি এখানে অফ রাউন্ড দিলেন, অফ রাউন্ড দিলে এই জায়গায় জিনিসটা এরকম আসবে। দেন এবার মনে হচ্ছে এই জিনিসটাকে ফ্ল্যাট করার দরকার আপনার। এখানে যান, দেখেন কত সুন্দর ফ্ল্যাট ভিউ চলে আসছে। এবার এই ফ্ল্যাট ভিউটাকে জাস্ট ডিএক্সএফ আকারে সেভ করে ফেলেন। ওকে, আমি স্যার এই ফরম্যাটটা সেভ করলে কি হবে? অটোক্যাড ফাইলে যাচ্ছে, এই যে। আর আপনি আরেকটা কাজ করতে পারেন, এটা এটা করলে কিন্তু অটোক্যাড হবে। আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এক্সপোর্ট করা যায় কিনা। এটা হচ্ছে ওপেন করার জন্য এক্সপোর্ট। আমরা ড্রয়িং করা শিখছি নাকি? আপনাদের ড্রয়িং ক্লাস হয়েছে? সলিডওয়ার্কসের না স্যার। ড্রয়িং ক্লাস হয়নি। আপনি ড্রয়িংটাও জাস্ট এমনি দেখেন, এগুলো আজকে করতে পারবেন না। আমি এখানে একটা স্ট্যান্ডার্ড পেজ নিলাম। পেজে যখন যাব তখন এখান থেকে ফ্ল্যাট ভিউকে নিয়ে আসা যায়, ডিরেক্ট ফ্ল্যাট ভিউ। এই যে ফ্ল্যাট এন্ড ভিউ, কোন জায়গায় কত ডিগ্রি বেন্ড টেন্ড হবে সব কিছু এখানে দেখা যাচ্ছে। ওকে, অ্যান্ড এটাকে যদি 1:1 রেশিওতে রাখেন, এটাকে যদি আপনি সেভ দেন অটোক্যাড ফাইলে, তাহলে আপনি এখানে একটা অটোক্যাড ফাইল তৈরি হয়ে গেছে। এই যে এটা হচ্ছে অটোক্যাড ফাইল। এবার যারা সিএনসি মেশিন নিয়ে বসে আছে তাদেরকে এই ড্রয়িংটা দেন, সে দেখবেন এই ড্রয়িং দেখে দেখে আপনার কাজটা করে দিচ্ছে। তাহলে এবার আমাকে একটু বলেন যে এই ড্রয়িংটা যদি আপনাকে নর্মালি করতে বলা হতো, তখন এই লাইনটা যে এদিকে এত ডিগ্রি অ্যাঙ্গেল হবে এই পজিশনে, এই ক্যালকুলেশনটুকু করতে আপনার কতটুকু সময় লাগতো আমার একটু বলেন তো। শুধু জাস্ট এতটুকু বিষয়টা। হিউজ সময় স্যার, প্রচুর সময় লাগবে। সময় তো লাগতোই, ইভেন 100% করতে পারতেন কিনা তারও ঠিক নাই। কারণ এইখানে যে শীটটা আছে, ওই শীটটা বেন্ড অবস্থায় কিন্তু তার প্রসারিত হয়ে যায়, আবার সংকুচিত হয়ে যায় একটা অংশ, জানেন তো নাকি? কম্প্রেশন টাইপ, টেনশন টাইপ। তো ওই ক্যালকুলেশনগুলো হিসেবে রাখতে হয়। সেইটার উপরে আপনাকে ওভারঅল এখান থেকে এই লেনটা নির্ণয় করতে হবে। তো সলিডওয়ার্কস আসলে আস্তে আস্তে জানবেন, এত কিছু আছে যা আসলে শর্ট টাইমে যদি কেউ শিখতে চায় তাহলে
সে কিছুই শিখতে পারবে না। সে মনে করবে যে আমি শিখতেছি অনেক কিছুই, বাস্তবে সে এত কিছু শিখতে পারবে না। এজন্য ধৈর্য ধরে থাকতে হবে আর প্রশ্ন করতে হবে যে আমি এই জিনিসটা চেষ্টা করতেছি বাট পারতেছি না। আজকের ক্লাসটা টোটালি ডিফারেন্ট টাইপের ক্লাস নিচ্ছি যে আপনি এই ক্লাস দেখে এক্সারসাইজ কিছুই করতে পারবেন না। জাস্ট খালি ধারণা নিচ্ছেন সফটওয়্যারটা কিভাবে কি করা যায়। ঠিক আছে? সবকিছু তো দেখানো সম্ভব না। বাট আজকে মনে করেন একটা সাইড নিয়ে দেখালাম যেগুলো কিনা আমাদের প্রফেশনাল লাইফে প্রয়োজন। যদি আপনার AutoCAD শেখা থাকে তাহলে তো আপনি এখন AutoCAD এ যা করার দরকার করবেন, পরিবর্তন করবেন। আর যদি জানা না থাকে তাহলে আপনি এখানে মডিফাই করতে পারবেন না। তো এইখানে মডিফাই করতে পারবেন না ভালো কথা। এইখানে ড্রয়িং, এই ড্রয়িংটা আপনার, তাই না? এখন আপনি এখানে যা করার তাই করেন। এই ড্রয়িং এর ডাইমেনশন দেওয়ার দরকার, ডাইমেনশন দেন। এবার ডাইমেনশন দেওয়ার পরে বলতেছেন যে না আমার এই লেনটা 122 আছে। আমার এই লেনটা 130 করার দরকার। তাহলে এইখান থেকে কি আপনার 30 হবে? ভ্যালু বসালে কি 30 হয়ে যাবে এটা? হবে না। এখান থেকে আপনার মূল ফাইলে যাইতে হবে। এখানে ক্লিক করেন, মূল ফাইল চলে আসতেছে। মূল ফাইলে চলে যাওয়ার পর আপনাকে লেন যেহেতু বাড়াইতে হবে, দেখতে হবে যে মূল ড্রয়িং এ আপনার আসলে জিনিসটা কত ছিল। 5 ইঞ্চি ছিল। আমি যদি এটাকে মিলিমিটার করি, আবার অন করি, তাহলে 127। 127 ছিল, হইছে কত? 122, তাই না? হ্যালো? জি ভাই, ড্রয়িং এ কমে গেছে। 132 যদি দেই, না 37 যদি দেই, তাহলে মডেলটা আপডেট হবে এখন। এখন এখান থেকে মাপ নিতে পারেন আপনি চেক চেক করার জন্য যে ইভালুয়েট যেহেতু আছে। রেড মার্কিং যে জায়গা আছে সে জায়গা 132 হয়ে গেছে। আমি দিছি কত? 37। তাহলে আবার চেঞ্জ করি। স্যার আমি একটু কাজ আছে, একটু ক্লাস থেকে বাইরে হলাম হ্যাঁ, স্যার। আপনি নিতে পারেন, সমস্যা নেই। ওকে, ঠিক আছে। এটা আবার কি অবস্থা হইলো? সফটওয়্যার হ্যাং হয়ে গেছে। তাহলে ওই যে 37 দিছিলাম, 32 আপডেট হয়ে গেছে। এটাকে আমাকে একটু কমাইতে হবে। 37 ছিল তো, 35 দিয়ে দেখি। চেক। 30 পয়েন্ট সামথিং, মানে 30। ক্লিয়ার? জি স্যার। এখন দেখেন আপনি ড্রয়িং এ যান, ড্রয়িং 30 হয়ে গেছে, মানে 30.18 আছে, মানে 30ই। আপনি এটাকে যদি এখন এখানে ডেসিমেল ভ্যালু নান করে দেন তাহলে 30ই থাকবে, 130। দেখা গেছে কোনো ক্লায়েন্টকে জাস্ট দেখার জন্য পাঠাচ্ছেন যে এই মাপটা 130 হবে, দশমিকের পরের ভ্যালুগুলো আপনি কনসিডার করতেছেন না, তাহলে ওটাকে এইভাবে হাইড করে দিতে পারেন। তো মডেল যদি আপডেট হয়, ড্রয়িংও আপডেট হবে। যেমন মডেলে মনে করেন আমি একটা ছিদ্র আঁকবো এখানে, এইখানে না, শীট মেটাল তৈরি করার পরে এইখানে এতটুকু, এটা এক্সট্রুড কাট। ওকে, এবার ফ্ল্যাট প্যাটার্ন করলে কি হয়?
ফ্ল্যাট প্ল্যান কন্ট্রোল কি? এই যে এই অংশটা তো ফ্ল্যাট হবে, তাই না? সো আমরা যদি ড্রয়িং এ যাই, ড্রয়িং এর নতুন আপডেট চলে আসছে। ক্লিয়ার? বুঝতে পারছি স্যার। তো যারা অটোক্যাড ভালো পারে তারা আপনাকে মানে বলে উঠতে পারে যে এই লাইনটা তাহলে এখন ছোট করব, ছোট করে দেখান, ঠিক না? তো ছোট করা যাবে কিনা? যাবে, কিন্তু অটোক্যাডে যেরকম টান দিয়ে নামায় দেবে, সলিডওয়ার্কসে তো এরকম টান দিয়ে নামায় দিলে পরে জিনিসটা মানে ঠিক হলো না। ঠিক হলো না কেন? কারণ এই ড্রয়িংটা আপনার ডিজাইনের সাথে কানেক্টেড। আপনি যেহেতু ড্রয়িংটাকে আপডেট করতে চাচ্ছেন, তাহলে ডিজাইনটা কি আপডেট হওয়া উচিত না? জি স্যার। সেটা 3D পার্ট ডিজাইন হতে পারে বা অ্যাসেম্বলি হতে পারে। সবকিছু ওভারঅল আপডেট হওয়া উচিত। আপনার মূল ফাইল সবকিছু আপডেট হইতে হলে মূল পার্টটাকে আপডেট করেন। মূল পার্ট আপডেট হলে ড্রয়িং তো আপডেট হয়ে যাচ্ছে। ড্রয়িং আপডেট হইছে মানে কি? আপনি ওইটাই দেখাতে পারতেছেন। তাহলে এবার বলেন আমরা মানে AutoCAD এর চাইতে SolidWorks-টা কি বেস্ট কিনা? জি জি স্যার। ভাই। বেস্ট। কিন্তু যে কিনা AutoCAD এক্সপার্ট, মানে সে 2D তে অনেক এক্সপার্ট, 3D সে জানে না। সে যদি বলে যে আমার একটা লাইন কমানোর দরকার, আমি এত তালবাহানা কেন করব? আমি জাস্ট লাইনটাকে ধরে একটু ড্র্যাগ করে দেব, এটা করে দেব, হয়ে গেল। তার ওই কাজের জন্য এটা হয়ে গেল টান দিয়ে। কিন্তু ওভারঅল 3D যে পরিবর্তনগুলো হওয়ার হইছে, সেইটা কি কন্ট্রোলে থাকলো? একটা লাইন চেঞ্জ করে ফেলানোর কারণে? ইভেন তো আপনার যতবার মন চাচ্ছে মডিফাই করার, আপনি কিন্তু মডিফাই করতেছেন। মডিফাই করে জাস্ট ড্রয়িং সেভ করলেই হয়ে গেল। এই যে এই ড্রয়িংটাকে জাস্ট সেভ করবেন। কিভাবে? সেভ এস ডিএফএক্স। এটা আমি 1 2 3 দেই। সেভ। সেভ হয়ে গেছে। ফাইলটাকে একটু ওপেন করি। এই যে ওপেন হয়ে গেছে। বলেন, একটু সময় লাগছে। তার মতো না যে এই যে এই লাইন ছিল, এই লাইন ছিল, জাস্ট সে করতো কি এখান থেকে এইরকম ড্র্যাগ করে নামায় দিত। তাহলে তার কাজ শেষ। ঠিক না? আমরা যারা 3D ডিজাইনার, আমরা পারলে অটোক্যাডের কাজ আলহামদুলিল্লাহ। যদি না পারি তাহলে যে আমাদের ভ্যালু নাই তা না। দুটোই সফটওয়্যার। তবে আমার কাছে মনে হয় সলিডওয়ার্কসের সময় বেশি লাগতেছে না কম লাগতেছে, এটার দিকে ফোকাস না করে আমাদের মূল লক্ষ্য করা উচিত যে এটাতে আসলে কতটা অ্যাকিউরেসি মেইনটেইন করে আমার কাজটাকে গুছিয়ে করা যায়। তাই না? এই যে আমি এখন এই লাইনটাকে ডেভেলপ করলাম। এই লাইনটা ডেভেলপ করার কারণে আমার বাকি যে আপডেটটা হওয়া উচিত ছিল সেই আপডেটটা কি হইছে? মূল মডেলের আপডেটগুলো কি হইল? জি না ভাই, যে পুরো ড্রাফটটাও তো এই জায়গায় কাইটা গেছে, সোজা হয়ে গেছে হ্যাঁ, আপনারা যেহেতু আমার স্টুডেন্ট, কখনোই অটোক্যাড টিমের সাথে তর্ক করতে যাবেন না। কারণ তার কথা রাইট আছে। ঠিক আছে? সে যেটা বলতেছে যে আমার এখন এই লাইনটা এতটুকু চেঞ্জ করার দরকার। আমি যদি অটোক্যাড জানতাম তাহলে আমার আর কিছু করা লাগতো না। কিন্তু তার এইটার কারণে যে বিপদ আছে সেটা তারে আর বোঝানোর দরকার নাই। এটা আপনি আপনার মধ্যে রাখবেন। ক্লিয়ার? যেমন তার এখন দরকার হঠাৎ করে এই লাইনটাকে অফসেট করা। টাস করে এখান থেকে সে অফসেট করে দেবে, মনে করেন 1 মিলি যা বা সামথিং এতটুকু দূরে দরকার। এরকম লাইনারে ড্র করে এরকম টাস করে অফসেট করবে। এরকম টাস করে অফসেট করবে। ঠিক আছে? সো কাজ যদি জানেন তা আপনিও তো পারবেন। এজন্য কম্পেয়ার করতে যাবেন না। একটার সাথে আরেকটার কম্প্যারিজন করতে গেলে সলিডওয়ার্কসকে আপনি নরমালভাবে দেখবেন। আর এইটা আসলে নরমাল একটা টুলস না। এটা ইন্ডাস্ট্রিয়াল টুল, মানে সফটওয়্যার। সো ইন্ডাস্ট্রিতে খুবই ভ্যালু আছে। অতএব আপনি আপনার নিজের কথা মনে রাখবেন। আপনার বস যদি বলে যে এই জিনিসটা তুমি করতেছো, এই প্রসেসটা রং। আপনি বসের সাথে এগ্রি করবেন, হ্যাঁ বস মনে হয় রং এটা তাহলে। কিন্তু আপনার ট্যালেন্ট, আপনার নলেজ আপনার নিজের মধ্যে রাখবেন। তর্ক করতে যাবেন না। তর্ক করতে গেলে কিন্তু প্রফেশনাল হইতে পারবেন না। কারণ বস হয়তোবা আপনার বিষয়টা জানে না, আপনার এই যে সফটওয়্যার সম্পর্কে জানে না। তখন সে আপনারে যা বলতেছে আপনি যদি তার সাথে এগ্রি না করেন, তার সাথে যদি না চলেন, তাহলে দেখবেন কি আপনি পিছায়ে যাচ্ছেন লাইফে।
কথা ঠিক আছে? হ্যালো? জি স্যার। হ্যাঁ। সো কথা আরো অনেক বলা যাবে। আজকে যতটুকু দেখাইছি আরেকটা জিনিস বাদ রইছে, তাই না? ওই যে স্প্লাইনের বিষয়টা। জি স্যার। হ্যাঁ, ওটা একটু দেখাই। নিউ পার্ট ফাইল আরেকটা যাচ্ছি। আচ্ছা, এটা ইঞ্চিতে আসতেছে। আমার আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে মিলিমিটারে। না, এটা কাস্টম। আচ্ছা যাক, মিলিমিটারতে শুরু করি। আপনি টপ প্লেনে একটা কিছু ড্র করতেছেন। এইভাবে, এইভাবে এদিকে একটু যাওয়ার পরে এদিকে গেছেন, এদিকে গেছেন, এদিকে গেছেন, এদিকে গেছেন, এদিকে গেছেন। এটাকে এইভাবে করে দিলাম। এখন আপনার এইখানে মূলত একটা আর্ক হবে, এইখানে স্ট্রেট যায়, এখানে আর একটা আর্ক হবে, স্ট্রেট যাবে। আমি ধরে নিলাম। তো এইখান থেকে এখানে একটা আর্ক হবে, এখান থেকে এখানে একটা আর্ক হবে। তাহলে বাকি লাইনগুলো তো দরকার নাই, সেন্টার লাইন করে দিলাম। ওকে, এইবার দেখেন এই যে লাইনগুলো আছে, এটা লাইনটার সাথে কিন্তু ট্যানজেন্ট করা। দেখেন আমি একটু দেখাই, এই জায়গা এই যে ট্যানজেন্ট আসছে, এটার সাথে এটা ট্যানজেন্ট হবে, আপনি ট্যানজেন্ট করে দেন। এটার সাথে এটা ট্যানজেন্ট হবে, ট্যানজেন্ট হয়ে আছে। এটার সাথে এটা ট্যানজেন্ট হবে না, এটা কিন্তু ট্যানজেন্ট হবে না, এটা ভার্টিক্যাল হবে সম্ভবত। হোক, যা হয় হোক। তো এই জিনিসটাকে আপনি যখন এক্সট্রুড করবেন, তখন দেখেন এখানে প্রত্যেকটা ফেস ভাগ ভাগ হয়ে যাচ্ছে এই যে জয়েন্টগুলোর কারণে, জয়েন্টগুলোর কারণে। এখন এই জিনিসটা যদি আসলে স্মুথ ভাবে হইতো, তাহলে এত ভাঁজ আসার কথা না। যেমন এইখানে বাস্তবে স্মুথ আছে, এটা কিন্তু সেই দিকে ঘুরে গেছে। বাট তারপরেও এখানে একটা মানে এজ দেখা যাচ্ছে, স্মুথ না। মানে আপনি যখন একটা মেকানিক্যাল ক্যাম ম্যাট প্রোফাইল অ্যাপ্লাই করবেন, তখন দেখেন এখানে ক্লিক করলে শুধু এই ফেসটা এই পর্যন্ত আসতেছে, এই ফেসটা এদিকে যাচ্ছে না। এদিকে ক্লিক করলাম, এই ফেসটা এদিকে যাচ্ছে না। সো রাইট বাটন ক্লিক করে যখন আপনি সিলেক্ট ট্যানজেন্সি দিবেন, তখন দেখেন যে এইখান থেকে এই পর্যন্ত বাস্তবে তারা কিন্তু স্মুথভাবে আছে। এই যে স্মুথভাবে আছে বাস্তবে, ঠিক না? কিন্তু আপনি দেখে মনে হচ্ছে কি যে এইটার সাথে এটার মনে হয় কোনো একটা মানে অ্যাঙ্গেল আছে। বাস্তবে ট্যানজেন্ট নাই, এটার সাথে ট্যানজেন্ট নাই। রিয়ালি এটা ট্যানজেন্ট আছে। এখন এই জিনিসটাকে আপনি যতই করেন না কেন, ট্যানজেন্সি আপনার সর্বোচ্চ এই পর্যন্ত আছে বিধায় এই পর্যন্ত একা, একা সিলেক্ট হচ্ছে। এইগুলো হচ্ছে না। তো আপনার দেখা গেছে এমন একটা মেকানিক্যাল মোশন দরকার, যেটা এখানে এই পুরো সারফেস ধরে ঘুরতে থাকবে। সারফেস ধরে সে মুভ করতে থাকবে। তো ফলোয়ার যে পাথ যেটা, সেই পাথটা আপনার সিলেক্ট ঠিকমতো হচ্ছে না। কারণ ফলোয়ার পাথ এখানে এসে এই জায়গায় এসে ব্রেক হয়ে যাচ্ছে। পরে আর যাচ্ছে না। এরকম অবস্থাতে আ আমরা একটা কাজ করতে পারি। যেই ড্রয়িংটা আছে, ওই ড্রয়িংটাকে আমরা একটু স্প্লাইনে কনভার্ট করতে পারি। স্প্লাইনে কনভার্ট করার জন্য আমি আপনাদেরকে সিলেকশনের জন্য বলছিলাম, মাঝখানে মাঝখানে ক্লিক করলে পুরোটা সিলেক্ট হয়ে যায়। বাট এখন যেহেতু এটার উপর ফিচার্স এপ্লাই করা, মাঝখানে সিলেক্ট করার দরকার নাই। আমরা এটা সিলেক্ট করলাম, এটাকে ডিসিলেক্ট, এটা ডিসিলেক্ট, এটা ডিসিলেক্ট অ্যান্ড কনভার্ট। প্রথমে এই কাজটা করবেন। এই কাজটা করার পর আপনি যেই লাইনগুলোকে নিয়ে একটা স্প্লাইন তৈরি করতে চাচ্ছেন, সেটার জন্য আপনি সার্চ বক্সে স্প্লাইন ফিট লিখে সার্চ লিখবেন। তাহলে দেখবেন এরকম একটা টুলস দেখা যাচ্ছে। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন সবগুলো একটা সুন্দরভাবে লেগে যাচ্ছে, স্মুথভাবে। এবং এই জায়গাটায় ট্যানজেন্সি হইতে হলে কি একটা রেডিয়াস দরকার। ঠিক আছে? সেই রেডিয়াসটা আসলে কত লিমিটের মধ্যে থাকবে সেটা এখান থেকে কন্ট্রোল করা যায়। আপাতত এখানে আমি 10 দিয়ে দিচ্ছি। ওকে। অ্যান্ড এই যে জায়গাগুলো আছে, এই জায়গায় সে স্মুথভাবে চলে গেছে। এই জায়গায় স্মুথভাবে চলে গেছে। শুধু এই জায়গাটা যেয়ে আবার সে ফিলেট করে নিয়েছে অটোমেটিক। অটোমেটিক সে ফিলেট করে নিয়েছে। এই জায়গা ডিরেক্ট 90 ডিগ্রি তো। সো চেষ্টা করছে এই জায়গাটা রাউন্ড রেডিয়াস কনসিডার করার।
সেই রেডিয়াস কনসিডার করে যত কাছাকাছি ভ্যালু পারা যায় সেই ভ্যালু দিয়ে সেইখান দিয়ে স্মুথভাবে চলে গেছে এবং এখানেও সেম কাহিনী। তো এই হচ্ছে কিন্তু স্যার এখানে এখানে তো ডিজাইনে তো স্যার আমার এখানে ফিলেট দরকার নাই। এই জায়গায় ফিলের দরকার নাই, তাহলে এই ভ্যালুটাকে কমায় দেন, 0.01 এরকম একটা ভ্যালু দেন। মিনিমাম রেডিয়াস, এই যে মিনিমাম রেডিয়াস, একদম মিনিমাম রেডিয়াস, মানে হালকা কোনো মতে আসে চলে গেছে। ওকে, 1 মিলি দিলে কি আসে, দূর দিয়ে যায় রেডিয়াসটা, তাহলে 0.02, এইখানে যেরকম দেখতেছেন না বাস্তবে দেখা যাবে না, এর একদম খুব কাছের। ঠিক আছে, কতটুকু আপনি টলারেন্স রাখতে চান ওটা দিতে পারেন। টলারেন্স 0 রাখলে কাজ করবে কিনা, 0 রাখলে কাজ করে না, 0 রাখলে কাজ করে না, আপনাকে অ্যাটলিস্ট সামথিং কিছু একটা দিতে হবে। এটা দিলাম, দেওয়ার পর ওদেরকে সিলেক্ট করতে হবে, সরি আবার সিলেক্ট করি। এখানে 0.1 দিয়ে ওকে করলাম। ওকে করাতে অবশ্যই সেটা কিন্তু একটু সরে আসবে, একটু হলেও সরে আসবে। এখানে দেখাচ্ছে এইভাবে, বাস্তবে রিয়েলে কার্ভ তৈরি হবে এতটুকু। আচ্ছা আমি এখান থেকে বেরোই, বের হওয়ার পর দেখেন এই জায়গা খুবই ছোট্ট একটা রেডিয়াস সে কনসিডার করছে। ফিলেট ট্যানজেন্ট তার নিতেই হবে, ফিলেট একটু হলেও হবে, কারণ আপনি চাচ্ছেন কি যে আমি পুরোটা মানে পুরো সারফেসটা যেন একটার সাথে একটা স্মুথলি লেগে থাকে। তো আসলে এখানে 3টা জায়গা আপনি যদি ফিলেট করে দেন আপনার কাছে কঠিন কাজ না, কিন্তু এমন একটা ডিজাইন নিয়ে কাজ করতে চান সেটাতে মনে করেন যে 80টা জায়গা এরকম ফিলেট আছে, 80টা জায়গায় আপনি এখন ধরে ধরে ফিলেট করতে গেলে অনেক সময় লাগবে। বাট সেই জায়গাটা আপনি এইভাবে কাজটা করতে পারেন। এটা ডিপেন্ড করবে ফিউচারে এরকম কোনো ডিজাইন নিয়ে আপনি কাজ করবেন কিনা। এটা কিন্তু নর্মাল কোনো ডিজাইন অ্যাপ্লাই হয় না, এক্সপার্টরা শুধু ভেরি ডিফিকাল্ট পজিশনে এসব অ্যাপ্লাই করে থাকে। বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ, অ্যাপ্লাই করে চেষ্টা করেন এগুলো ধরার, মানে আমি যেগুলো দেখাচ্ছি এগুলো একটু প্র্যাকটিস করার। আর এই সময় আপনাদের এখন এটা প্র্যাকটিস যদি নাও করেন সমস্যা নাই, আমি আপনাদেরকে একটা ক্লাসে একটা টাস্ক দিছি হেলিকপ্টার ডিজাইনের, ওইটা কমপ্লিট করেন। ওইটা কমপ্লিট করতে যে কী কী প্রবলেম ফেস করতেছেন সেটা কমপ্লিট করে আমাকে রিপোর্ট করেন এবং আমার কাছ থেকে সেই ফিডব্যাকটা নেন যে ইনি হোল উইজার্ডের এই জিনিসটা বোঝাচ্ছে, আমার এখানে হচ্ছে না, আমি চেষ্টা করতেছি তাও হচ্ছে না। ইনি এইখানে হঠাৎ করে সারফেস করলো, বাট আমাদের তো সারফেসিংয়ের ক্লাস হয় নাই, আমি এই জিনিসটা বুঝতেছি না। তখন আপনাকে ওই ক্লাসটা বুঝিয়ে দেই। যখন আপনার অ্যাসেম্বলি ক্লাস শেষ হয়ে যাবে তারপর আমরা একটা স্পেশাল ফিচার মানে টুলস আছে, যেমন ড্রয়িং টুল আছে, শিট মেটাল আছে, সারফেসিং আছে, ওয়েলমেন্ট আছে, মোল টুল আছে, তারপর রাউটিং আছে, সিমুলেশন আছে, অনেক বিষয় একটা একটা করে আমরা আস্তে আস্তে শেষ করব। ওকে, আপনি এখন অ্যাসেম্বলিতে আছেন, অ্যাসেম্বলিটা মনোযোগ দিয়ে শেষ করেন, ওটা শেষ করতে পারলে আমরা তারপরে ড্রয়িং শুরু করব। ড্রয়িং কিন্তু আপনাদেরকে শেখানো হয় নাই, বাট আজকে আমি ড্রয়িংটা এই কারণে দেখাইছি যাতে আপনারা ফিউচারে কি করবেন সেটা সম্পর্কে একটু আগে থেকে কনসার্ন থাকেন। ওকে, স্যার আরেকটা বিষয়, আমার ওই সিএসডব্লিউপি এর স্যার 34 নম্বর কোয়েশ্চেনটা বুঝি না স্যার, একটু দেখা দেবেন? আচ্ছা ওইটা আমি একটু পরে দেখাই, কারণ ক্লাস রেকর্ড হচ্ছে তো এটা ইউটিউবে যাবে। আর আচ্ছা ওই ধরনের রিলেটেড আলোচনা ইউটিউবে আসলে দেওয়ার রুলস নাই, অনেকে দিয়ে থাকে বাট এটা দেওয়া ঠিক না। আচ্ছা স্যার। ওকে, এমনি রেকর্ডিংটা আজকে এই পর্যন্ত রাখতেছি। ওকে।